নমস্কার। চ্যানেল অলৌকিক প্রতি সপ্তাহে আপনাদের জন্য নিয়ে আসছে নিত্য নতুন অডিও স্টোরি। গল্পগুলো শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন গল্প আপনাদের কেমন লাগছে। চ্যানেল অলৌকিকে আজ আপনারা শুনবেন হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা ৫ মুন্ডির আসর গল্পটি আমরা নিয়েছি ভয় সমগ্র বইটি থেকে। গল্প পাঠে আমি অলোক, বিভিন্ন চরিত্রে রয়েছে অর্কদ্বীপ, কৌশিক এবং বিবেক। স্টেশনের নাম লোচনপুর। সেখান থেকে আর দুক্রোশ। যানবাহন বলতে কিছুই নেই। গরমে আর শীতে গরুর গাড়ি চলে, কিন্তু বর্ষায় তা সম্ভব নয়। মাঝপথে দুটো খাল, অন্য সময় বালির স্তূপ হয়ে থাকে। বর্ষাকালে পার হওয়াই দায়, খেয়া নৌকো ছাড়া। উপায় নেই, কোটের কাজ। এই 4 মাইল পথ পায়ে হেঁটে গিয়ে পুবাই গাঁয়ের সর্বেশ্বর জানাকে ধরতে হবে। হ্যাঁ, ধরা মানে কোটের ভাষায় সমন ধরিয়ে দেওয়া। এই কাজ না করতে পারলে আবার চাকরি থাকবে না। হয়তো গিয়ে দেখব আগে থেকে খবর পেয়ে সর্বেশ্বর ডুব মেরেছে, কোথাও পাওয়া যাবে না তাকে। তা যদি হয় তাহলে বাড়ির দরজায় নোটিশ ছেঁটে দিয়ে আসতে হবে। মোটে কথা, যেতে আমাকে হবেই। যাত্রা শুরু করলাম। কাঁচা মাটির পথ কিছুটা গিয়েই শেষ হয়ে গেল। তারপর হাতখানেক চওড়া। সার্কাসের খেলায় সরু তারের ওপর দিয়ে যেভাবে লোকটা হাঁটে, সেই রকম কায়দায় সাবধানে এগিয়ে চলেছি। একটু এদিক ওদিক হলেই একেবারে কাদা গোলা জলে নাকানি জোবানি খেতে হবে। একমাত্র ভরসার কথা, এখানে যথেষ্ট আলো রয়েছে, চারিদিক পরিষ্কার দেখা যাচ্ছে। হাতের লাঠিটা ঠুকতে ঠুকতে চলতে লাগলাম। যা শুনেছিলাম তা ভুল। খাল দুটো নয়, একটা। খেয়া নৌকার ব্যবস্থাই নেই। সরু খালের ওপর বাঁশের একটা সেতু রয়েছে। দু হাতে বাঁশ আঁকড়ে খাল পার হলাম। তারপর নয়, সরু পথ, পায়ে চলা, দুপাশে ঘোড়া নিম আর আশশ্যাওলার গাছ। জায়গাটা বেশ অন্ধকার। মাইল খানেক পথ পার হয়ে পুবাই গায়ে হাজির হলাম। ছোট্ট গ্রাম, একটা দোকান আর গোটা 10 চালা ঘর এই গ্রামের সীমানা। বরাত ভালোই বলতে হবে। সর্বেশ্বরকে একেবারে বাড়ির দাওয়াতেই পেয়ে গেলাম। বসে বসে গাবের আটা দিয়ে জাল না কি যেন মারছিল। তার কাছে খোঁজ করতেই বাজ খাই আওয়াজে বলে উঠল, আমি সর্বেশ্বর জানা, পিতা ঈশ্বর প্রতিপাবন জানা। মশায়ের কি প্রয়োজন? প্রয়োজনটা দেখেই সর্বেশ্বর চমকে উঠল। এমন জানলে হয়তো জাঁক করে পরিচয়টাই দিত না। কাজ শেষ করে কোচার খুঁটে গাল কপাল মুছে নিয়ে বললাম, একটু জল খাওয়াতে পারেন? সর্বেশ্বর এক দৃষ্টে কিছুক্ষণ আমার দিকে চেয়ে রইল। সে দৃষ্টিতে যেন আগুন ঝরছে। তারপর বলল, লোচনপুর থেকে আসবার সময় একটা খাল পার হয়ে এসেছেন না? আমি ঘাড় নেড়ে বললাম, হ্যাঁ। অনেক জল পাবেন সেই খালে, পেট ভরে চুমুক দিতে পারেন। অবস্থা দেখে আমি আর দাঁড়ালাম না। দাঁড়াতে সাহসই হলো না। কিছু বলা যায় না। দলবল ডেকে যদি লাঠির গায়ে এখানে খতম করে দেয়, তাহলে কিছু করতেও পারবো না। তারপর মাটি খুঁড়ে লাশটা পুঁতে ফেলে, তাহলে কাক চিলেও জানতে পারবে না। কোটের পেয়াদার ভাগ্যে মারধর হামেশাই হয়। লোকজন খেতে পেয়ে উঠে আধমরা করে দেয়। একবার ভাবে না, আমরা তো নিমিত্ত মাত্র, শুধু নির্দেশ জারি করেই খালাস। বুঝতে পারলাম এ গাঁয়ে ঠাঁই হবে না। ভেবেছিলাম রাতটা কোথাও বিশ্রাম করে ভোর ভোর রওনা হব, কিন্তু তা হবার নয়। একেবারে গাঁয়ের মুখে যে দোকানটা দেখেছিলাম, সেখানে এসে দাঁড়ালাম। খাওয়ার জিনিস
কিছু পাওয়া যাবে? দোকানি নড়ে চড়ে সোজা হয়ে বসল। কি চাই বলুন না কর্তা। চেয়ে দেখলাম দুটো ধামা পাশাপাশি সাজানো, গোটা কয়েক জার আছে, তবে সব কটাই খালি। দোকানি আবার বলল, মুড়ি আছে, পাটালি আছে। আর কিছু? দুধ কিংবা কলা? আজ্ঞে না, ওসব এখানে পাবেন না। নিরুপায় মুড়ি আর পাটালি নিয়েই কাঠের বেঞ্চের ওপর বসে পড়লাম। দু এক গাল মুখে দিয়েই বুঝতে পারলাম মুড়িগুলো অন্তত এক সপ্তাহের বাসি, আর পাটালি যে এত তেতো হয় কি করে অনেক ভেবেও কুল কিনারা পেলাম না। খাওয়া শেষ করে জল খেয়ে পয়সা দেওয়ার মুখে জিজ্ঞাসা করলাম, এখানে রাতটা কাটাবার জায়গা হবে? এ দোকানঘরের পাশেই হাত পা মুড়ে পড়ে থাকবো। কোনো উত্তর নেই দেখে মুখটা তুলেই শঙ্কিত হলাম। দোকানি এক দৃষ্টে আমার বুকের ওপর আটকানো পেতলের চাকতির দিকে চেয়ে দেখছে, যেটার ওপর কোটের নাম খোদাই করা। তাড়াতাড়ি পয়সা কটা দোকানি হাত থেকে প্রায় কেড়ে নিয়েই হাঁপাতে হাঁপাতে বলল, না মশাই, থাকার জায়গা টায়গা তো হবে না। ছেলেপুলে পরিবার নিয়ে থাকি, এখানে আপনি শোবেন কোথায়? সন্ধ্যা হয়ে এলো, তাহলে এখন যাই কোথায়? একটা কাজ করুন, এই বেলা স্টেশনের দিকে রওনা হয়ে পড়ুন। কতটা আর পথ? কলকাতা যাওয়ার শেষ গাড়ি 10:32 দিকে, সেটা না হয় অনায়াসেই পেয়ে যাবেন। আমাকে কিছু বলবার আর অবসর না দিয়েই দোকানি ঝাঁপ বন্ধ করতে শুরু করলো, যাতে দোকানের সামনে থেকে অন্তত সরে যেতে বাধ্য হই। বুঝতে পারলাম এ গায়ে আশ্রয়ের কোনো আশা নেই। বুকের চাকতিটাই আমার কাল। কোটের পেয়াদাকে এরা সমনের সামিল মনে করে। ঠিক করলাম স্টেশনেই চলে যাব। সত্যিই তো, কতটা আর পথ? যেতে 2 ঘন্টা কিংবা 3 ঘন্টা লাগলেও হাতে অনেক সময় থাকবে। লাঠিটা বাগিয়ে নিয়ে হাঁটতে আরম্ভ করলাম। চাকতিটা খুলে নিয়ে পকেটের মধ্যে রেখে দিলাম। চারিদিকে সন্ধ্যার অন্ধকার নেমে আসছে। গাছপালার জন্য আরো ঝুপসি ঠেকছে। যাবার সময় যে পথ মসৃণ সরল মনে হয়েছিল, আধো অন্ধকারে সে পথই বারবার হোঁচট খেতে লাগলো। একটু পর অন্ধকার আরও ঘন হলো। আকাশে ছেঁড়া ছেঁড়া মেঘ, চাঁদের দেখা নেই, তারাও নেই। ঝোপের ফাঁক থেকে শিয়াল ডেকে উঠল। শক্ত হাতে লাঠিটা ধরে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। শিয়ালকে ভয় নেই, শিয়াল জ্যান্ত মানুষের কাছে ঘেঁষে না। কিন্তু জঙ্গলে আর কোনো জন্তু নেই তো, হিংস্র কোনো জানোয়ার? প্রায় ঘন্টাখানেক চলার পর খেয়াল হলো এতক্ষণে খালের পাড়ে পৌঁছানো উচিত ছিল, অন্তত বাঁশের সেতুর কাজ বরাবর। দুটো হাত আড়াআড়িভাবে চোখের ওপর রেখে চারিদিক নিরীক্ষণ করে দেখলাম, এখনো অন্ধকার সূচিভেদ্য হয়ে ওঠেনি। অনেকক্ষণ চেয়ে থাকলে আবছা দেখা যায়। চারিদিকে গাছের জটলা, অল্প অল্প বাতাস শুরু হয়েছে। সেই বাতাসে গাছের পাতাগুলো শিরশির করে কাঁপছে। আর কোনো সন্দেহ নেই, নিশ্চয়ই পথ হারিয়েছি। সম্ভবত জঙ্গলের মধ্যে একাধিক পায়ে চলার পথ আছে। একটা পথের বদলে আরেকটা পথ ধরে হাঁটতে আরম্ভ করেছিলাম। এখন উপায় কি? লাঠিটা ঠুকে চিৎকার করলাম, কে আছো? আমি পথ হারিয়ে ফেলেছি, আমাকে সাহায্য করো। একবার, দুবার, 3 বার চিৎকার করলাম, কিন্তু কোনো ফল হলো না। শুধু গাছের ডালে বিশ্রামরত কাকের দল কা কা শব্দ করে ঝটপট করতে করতে উড়ে গেল। কিন্তু এভাবে দাঁড়িয়ে থাকলে সমস্যার সমাধান তো হবে না। যে কোনো রকমেই হোক এই জঙ্গল থেকে বেরিয়ে পড়তেই হবে, নইলে রাত বাড়লে জায়গাটা মোটেই নিরাপদ নয়। সোজা রাস্তা ধরে এগোতে লাগলাম। গাছপালা যেন আর শেষ নেই। যত এগোই জঙ্গল যেন
ততই দুর্ভেদ্য বলে মনে হয়। পায়ের পাশ দিয়ে সরসর করে সরীসৃপ গতিতে যেসব প্রাণী চলাফেরা করছে, তাদের কথা ভেবে গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। বেশ কিছুক্ষণ চলার পর মনে হলো জঙ্গল যেন একটু ফিকে হয়ে এলো। চারিদিকে বিস্তীর্ণ জলাভূমি, অন্ধকারে জোড়া জোড়া জ্বলন্ত চোখ ঘোরাফেরা করছে। বুঝলাম সে চোখের মালিক শিয়ালের দল। জঙ্গল পার হয়ে এসে মনে একটু সাহস হলো। ভালো করে চেয়ে দেখলাম কোথাও যদি আলোর বিন্দু চোখে পড়ে বা গ্রামের কোনো নিশানা। হঠাৎ পিছন থেকে বিকট শব্দ এলো, বলো হরি, হরি বল। সে শব্দে বুকের রক্ত যেন হিম হয়ে গেল। তবু এই ভেবে মনে আশ্বাস পেলাম, নির্জন প্রান্তরে আমি একলা নই, আরও লোক আছে। এদের জিজ্ঞাসা করলেই পথের নির্দেশ পাওয়া যাবে। হরিধ্বনি আরও কাছে আসতেই আমি পথ ছেড়ে সরে দাঁড়ালাম। সেটাই নিয়ম, অনন্ত পথের যাত্রীকে পথ দেওয়া উচিত। লাঠিতে ভর দিয়ে এক পাশে দাঁড়িয়ে রইলাম। অন্ধকারে জ্বলন্ত একটা মশাল এগিয়ে আসছে। একটু পরেই সববাহীরা সামনে এলো। শুধু 4 জন খাটিয়া বয়ে নিয়ে চলেছে। সামনের ডান দিকের লোকটার হাতে মশাল, আর কোনো লোক নেই। শুনুন, কাতর কণ্ঠে অনুরোধ করলাম। বাহকরা কিন্তু থামল না, শুধু চলার গতি একটু মৃদু করল, আর 4 জনেই আমার দিকে দৃষ্টি ফেরাল। সঙ্গে সঙ্গে আমার মেরুদণ্ড বেয়ে একটা হিমেল স্রোত বয়ে গেল। আমি ভীরু এমন অপবাদ কেউ দিতে পারবে না, কিন্তু আমার মনে হলো স্লথ মুষ্টি থেকে লাঠিটা খসে এখনই মাটিতে পড়ে যাবে। সমস্ত শরীর অজানা একটা আতঙ্কে শিউরে উঠল। 4 জন লোকেরই ঠিক একই রকম চেহারা, একই ধরনের অবিন্যস্ত চুল, রক্তিম চোখ, এমনকি মুখের বসন্তের দাগ পর্যন্ত। আমার প্রশ্নের কোনো উত্তর না দিয়েই বাহকরা পাশ কাটিয়ে এগিয়ে গেল। শুধু যদি 2 জনের চেহারার মধ্যে এ ধরনের সাদৃশ্য থাকতো, তাহলে ভাবতাম তারা হয়তো যমজ ভাই। কিন্তু একরকম 4 জনের অভিন্ন চেহারা হলো কি করে? মনের মধ্যে অলৌকিক যে প্রসঙ্গ উঁকি দিচ্ছিল, নিজেকেই ধমক দিয়ে তার পথ বন্ধ করার চেষ্টা করলাম। আমার চোখের ভুল। মনের মধ্যে ভয়টা বাসা বেঁধেই ছিল। মশালের আলোয় ক্ষণিকের দেখায় নিশ্চয়ই বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। এবার নিজেকে সাহস দেওয়ার জন্য চিৎকার করে গান গাইতে শুরু করলাম, বেসুরো বেতালা। কিন্তু পর মুহূর্তেই বলো হরি, হরি বল, এই বিকট ধ্বনিতে চমকে থেমে গেলাম। মনে হলো শব্দটা যেন আমার পাশ থেকে উঠে আসছে, অথচ সব বাহকের দল ততক্ষণে অনেক এগিয়ে গেছে। তাদের চিৎকার এত কাছে শ্রুতিগোচর হওয়ার কথাই নয়। মনের মধ্যে একটু অস্বস্তি শুরু হলো, কিন্তু এইভাবে চুপচাপ পথের পাশে দাঁড়িয়ে থাকলে বিপদ বাড়বে। তাই জোরে জোরে পা ফেলে এগিয়ে চললাম। লক্ষ্য করিনি আকাশ কখন কালো মেঘে ছেয়ে গেছে। ছুরির ফলার মতো বিদ্যুতের শানিত স্ফুরণ, দমকা হাওয়া উঠল, এমন হাওয়ার বেগ যে এগোনো দুষ্কর হয়ে পড়ল। আবার সেই চিৎকার, এবারে যেন একেবারে কানের পাশেই, বলো হরি, হরি বল। চিন্তা করে লাভ নেই, চিন্তা করে এ ব্যাপারে জট ছাড়ানো যাবে না। রহস্য যাই হোক, যেভাবেই হোক, আমাকে প্রাণে বাঁচতে হবে। কোনো রকমে লোকালয়ে গিয়ে পৌঁছতেই হবে। বড় বড় বৃষ্টির ফলা সারা গায়ে হুল ফোটাতে শুরু করলো। এবার ছুটতে আরম্ভ করলাম, লাঠিটা বগলে চেপে। জানি না, বোধ হয় 1/2 মাইলেরও বেশি এক টানা দৌড়েছি, হিসাব রাখিনি।
হঠাৎ আর একটা বিদ্যুৎ চমকাতেই দেখলাম পথের পাশে একটা চালা ঘর। মনে মনে ভগবানকে ধন্যবাদ জানালাম। বিপদ তাড়ন তুমি আছো, দুর্বলের ত্রাণকর্তা তুমি। ছুটে গিয়ে চালা ঘরে আশ্রয় নিলাম। মনে মনে ভাবলাম অন্তত প্রাকৃতিক দুর্যোগ থেকে শরীরটা বাঁচবে। এমনও হতে পারে চালা ঘরে কোনো লোকের সাক্ষাৎ মিলবে, রাতে নির্ভরতা পাওয়া যাবে। অন্ধকারটা চোখে একটু সহ্য হতে বুঝলাম চালা ঘর নয়, শুধু চালা, 3 দিক আচ্ছাদিত আর একদিক খোলা। বোধহয় রোদের তাপ কিংবা বৃষ্টির প্রকোপ থেকে পথচারীদের বাঁচাবার জন্যই এটি তৈরি করা হয়েছিল। আস্তে আস্তে এগোতে গিয়েই থমকে গেলাম। কড়কড় কড়াট প্রচণ্ড শব্দে বজ্রপাত হল। তার আগে বিদ্যুতের আলোয় চারিদিক উদ্ভাসিত হয়ে গেল। সেই আলোতে দেখলাম এবার আরও স্পষ্ট, আরও নিকটে। সবটি সামনে রেখে 4 জন দাঁড়িয়ে আছে সারি দিয়ে, হুবহু এক চেহারা, এমনকি অসংস্কৃত দাড়িগোফের মাত্রা পর্যন্ত। চোখাচোখি হতেই 4 জন একসঙ্গে হো হো করে হেসে উঠল। শিকারকে যেন কুক্ষিগত করার উল্লাসে লাঠিটা বজ্রমুষ্টিতে ধরে পাষাণ মূর্তির মতো দাঁড়িয়ে রইলাম। নিঃসন্দেহ হলাম এ হাসি স্বাভাবিক নয়। রক্ত মাংসের লোক এভাবে হাসতে পারে না। অশরীরী আত্মার বীভৎস হাসি। আমাকে আবার আতঙ্কিত করে একজন ক্ষণক্ষণে গলায় বলে উঠল, বলি, আপনি একটু মৃতদেহের কাছে থাকুন, আমরা কাঠের ব্যবস্থা করে আসি। কোনো রকমে নিঃশ্বাস রোধ করে বললাম, আপনারা সবাই যাবেন? আবার সেই রক্ত জলকাড়া হাসি। আমরা যেখানেই যাই একসঙ্গেই যাই। যাবার আগে লোকগুলো মশালটা জ্বালিয়ে দিয়ে গেল। বৃষ্টি থেমে গেছে, মাঝে মাঝে শুধু মেঘের গর্জন আর বিদ্যুতের চমক। আর চোখে চেয়ে দেখলাম সাদা কাপড়ে সবের আগাগোড়া ঢাকা। মশালের আলোয় সব কিছু পরিষ্কার দেখা যাচ্ছে। আচমকা দমকা হাওয়ায় সবের আবরণ সরে গেল। আমি একবার সেদিকে দেখেই চিৎকার করে উঠলাম। একেবারে এক মুখ, গোঁফ, দাড়ি, চুলের গড়ন, কোথাও কোনো প্রভেদ নেই, এমনকি বসন্তের দাগ পর্যন্ত। দুহাতে চোখ দুটো রগড়ে নিলাম। এও কি সম্ভব? সব আর 4 জন বাহকের আকৃতিতে কোনো তফাৎ নেই। বুকের মধ্যে স্পন্দন দ্রুততর হলো। লাঠিটা আঁকড়ে ধরার শক্তি ক্রমশ লোপ পেয়ে যাচ্ছে। তারপর যা ঘটল তা অবর্ণনীয়। সব চোখ খুলল, রক্তিম দুটি চোখ। প্রথমে ঠোঁট দুটো কেঁপে কেঁপে উঠল, তারপর ক্ষণক্ষণে গলার স্বর ভেসে উঠল। একটু উঠে বসার মতো করে বলল, কি কি ভেবেছ? আমরা 5 জন একই লোক, কোনো তফাৎ নেই। বসন্ত রোগে মারা গিয়েছিলাম বলে প্রতিবেশীরা কেউ ভয় পড়াতে এলো না। দেহের সদ্গতি হবে না, তাই নিজের দেহ থেকে 4 জন বাহক সৃষ্টি করলাম। তারাই তো বয়ে নিয়ে এলো শ্মশানে। কেমন বুদ্ধি বার করলাম বলো তো? তারপর আমার কিছু মনে নেই। যখন জ্ঞান হলো দেখলাম পথের পাশে কর্দমাক্ত দেহে পড়ে আছি। পরনের পোশাক ছিন্ন ভিন্ন। জেলেরা
আমার মুখে চোখে জল দিচ্ছে, বাতাস করছে। একটু সুস্থ বোধ করে উঠে বসলাম। চারিদিক চেয়ে দেখলাম চালাঘর আছে, কিন্তু শূন্য। রাতের বিভীষিকা কোথাও নেই। আস্তে আস্তে বললাম, লোচনপুর স্টেশন এখান থেকে কত দূর? লোচনপুর এখান থেকে পাক্কা 10 মাইল, একেবারে উল্টো দিকে। এই জায়গাটার নাম কি? এটাকে বলে 5 মুন্ডির আসর। 5 মুন্ডির আসর? চমকে উঠলাম। হ্যাঁ গো কর্তা, একরকমের 5 জন তিনাদের দেখা যায়। পথ ভুলিয়ে লোককে এখানে নিয়ে আসে, তারপর সাবার করে দেয়। তুমি বামন বলে বোধহয় বেঁচে গেছো। ছেঁড়া পরিচ্ছেদের ফাঁক দিয়ে পৈতেটা দেখা যাচ্ছিল। এ কাহিনী অনেককে বলেছি, কেউ বিশ্বাস করেছে, কেউ করেনি। কিন্তু যারা বিশ্বাস করেনি তারা রাতের বেলায় পুবাই গাঁ থেকে পশ্চিমমুখ রাস্তা ধরে 5 মুন্ডির আসরের দিকে কেউ আসতে রাজি হয়নি। আমাকে যদি কেউ 1 থালি আকবরী মোহর দেয়, তবুও আমি ও পথে আর জীবনে যাব না।